বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, নবম শ্রেণীর অধ্যয়নরত যারা আছো বদরুন্নেসা স্কুলের সবাই প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের বিষয় হল ভূগোল ও পরিবেশ, চতুর্থ অধ্যায়। সেখানে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন ও বাহ্যিক গঠন। শুরুতে তোমাদেরকে আমি বলে রাখি, বিখ্যাত ভূগোলবিদ স্যার আলেকজান্ডার বন হাম্বোল্ট বলেছেন, ভূগোল হল পৃথিবীর সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। সুতরাং তার এই সংজ্ঞাটাই যথার্থ। তো আমরা আজকে শুরুতেই বলে রাখি যে আমাদের যে পৃথিবী, এটা আসলে কি? পৃথিবীর সংজ্ঞা, এটা হলো আমাদের সৌরজগতের একটি গ্রহ, যেখানে আমরা বসবাস করি, আমাদের প্রিয় বাসভূমি। কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে এই যে আমার হাতে এই যে পৃথিবীর যে তোমার গ্লোবটা দেখতেছ, এই পৃথিবী, আমরা উপরিস্থলে আমরা সাগর, মহাসাগর, সমতল, মালভূমি, সমভূমি, পর্বত, আমরা বসবাস করি, আমাদের সব কিছু এখানে আছে। আমরা আলো, বায়ু, বাতাস সব। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের এই পৃথিবীর অভ্যন্তরে কি আছে, অভ্যন্তর ভাগে কি আছে, কি দিয়ে সেটা গঠিত? আমরা কখনো কি ভেবেছি? আজকে আমরা সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন ও বাহ্যিক গঠনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বিষয় শিক্ষক মুস্তাফিজুর রহমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন অনেক ব্যস্ত আছো তোমাদের অ্যাসাইনমেন্ট প্রস্তুতি নিয়ে। আজকে আমাদের এই বিষয়টি ও তোমাদের এই অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত, সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অধ্যায়। সুতরাং এই বিষয়টা আমরা ভালো মতে আমাদেরকে বুঝতে হবে। প্রথমে বলে রাখি যে আমাদের সবসময় একটা কৌতূহল জাগে, স্বাভাবিক। আমরা যে পৃথিবীর উপরে পৃষ্ঠদেশে আছি আমরা, তাহলে তার আভ্যন্তরিক ভাগে কী আছে, কী জিনিস দিয়ে সেটা গঠিত, সেটাই আজকে আমরা আলোচনা করব। শুরুতে তোমাদেরকে বলে রাখি, এই পৃথিবীটা ছিল যখন জন্মের সময়, এটা ছিল একটা উত্তপ্ত গ্যাসপিণ্ড। এই গ্যাসপিণ্ড ক্রমে শীতল হয়, শীতল ও ঘনীভূত হয়, এবং বহু বছর লেগেছিল এখানে। পরে আস্তে আস্তে সেটা ভূত্বক, যার উপরে আমরা এখন বসবাস করি, এই ভূত্বকটা সৃষ্টি হয়েছে। ভূগর্ভ রয়েছে 3টি স্তর, তোমরা লক্ষ্য করো। এই 3টি স্তর হচ্ছে, প্রথম হল অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। 3টা স্তরে ভাগ করা হয়েছে। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে, এই যেমন যে পৃথিবীটা, পৃথিবী চিত্রটা, এটাকে যদি আমরা এভাবে দ্বিখণ্ডিত করি, মাঝখান দিয়ে কল্পনা করো, তাহলে দেখবে যে এরকম একটা পৃথিবীর এই কাঠামোর একটা আড়াআড়ি চিত্র তোমরা পাবে। এরকম একটা চিত্র পাবে। সেখানে আমরা এই যে প্রথম আমরা পেয়েছি এই যে অশ্বমণ্ডল, তারপরে গুরুমণ্ডল, তারপরে আমরা কেন্দ্রমণ্ডল, এটা পেয়েছি। 3টা মণ্ডল আমাদেরকে ভাগ করা হয়েছে। এখন এই 3টা মণ্ডলের মধ্যে আমরা দেখব যে এই 3টা মণ্ডলের মধ্যে এটার পুরুত্ব, ব্যক্তি কতটুকু, তার ভিতরে এই মণ্ডলগুলির ভিতরে কি আছে, আমরা সেটা নিয়ে দেখব। প্রথমে খেয়াল করো তোমরা, এই মণ্ডলগুলো কীভাবে সৃষ্টি হয়েছে সেটাও একটা জানার বিষয়। তোমরা খেয়াল, পৃথিবীর কার্যত ভূত্বক যেসব উপাদান দিয়ে গঠিত সেগুলো শিলা। এই যে ভূত্বকটা আমরা যেখানে আমরা আছি, সেটা হলো শিলা সম্পর্কে জানলাম। পৃথিবীতে কার্যত বিভিন্ন ভূমির প্রক্রিয়া, শিলা খনিজের ধরন, তারা প্রভাবিত হয়। ভূমিষ্ঠ সর্বদা কিন্তু পরিবর্তনশীল। খেয়াল রাখবে, আজকে যে পাহাড় পর্বত দেখতেছ, এটা আবার আরও 100 বছর পরে যে এরকম থাকবে তাও নয়। সব জায়গাতে সবসময় এটা পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তনের মধ্যে 2 রকম পরিবর্তন, একটা হলো ধীর পরিবর্তন, একটা হলো আকস্মিক পরিবর্তন। তো ধীর পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, এই দুটো আমরা দেখব। তোমরা খেয়াল করো, পৃথিবীর আভ্যন্তরীণ বাহ্যিক গঠন, বিভিন্ন রকম শিলা, ভূপৃষ্ঠের ধীর আকস্মিক পরিবর্তন, বিভিন্ন ভূমিরূপ নিয়ে আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা প্রথমে তোমাদের মূল বই, খাতা, কলম নাও। তোমরা প্রথমে এই ছবিটার দিকে দেখো, একটু ভালো করে ছবিটার দিকে ভালো করে দেখো। ছবির ভিতরে আছে, খুব মনোযোগ দিয়ে ছবিটার দিকে দেখো। ছবি কেমন? এই ছবিটার মধ্যে যেমন আছে হিমবাহ আছে, উপত্যকা আছে, হ্রদ, মালভূমি, আগ্নেয়গিরি, ক্যানিয়ন, মরুভূমি, নদী, বদ্বীপ, খাঁড়ি, প্রণালী, উপদ্বীপ, অববাহিকা, এগুলো সব হলো আমাদের এই ভূত্বক উপরিভাগের যে উপাদানগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এরপরে আসো পৃথিবীর আভ্যন্তরীণ গঠনটা। আমি যেটাই বলছি, আমাদের যে পৃথিবীর অভ্যন্তরে কী কী আছে সেটা কটা ভাগে। সৃষ্টির সময় আগে বলেছি এটা একটা গ্যাসপিণ্ড ছিল,
গ্যাস, জ্বলন্ত গ্যাস প্লেটে ছিল। উত্তপ্ত অবস্থা থেকে শীতল এটা পর্যগ্রহণভূত হয়। এই সময় পৃথিবীর বাইরের ভারী যে উপাদানগুলো ছিল এটা কেন্দ্রের দিকে আস্তে আস্তে, যেহেতু ভারী জিনিস এটা কেন্দ্রের দিকে চলে গেছে, আর যেগুলো হালকা উপাদানসমূহ তারতম্য অনুসারে নিচের দিকে আস্তে আস্তে স্তর উপর দিকে এটা জমা হয়। পৃথিবীর এই স্তরগুলোকে মূলত মণ্ডল বলে। উপরের স্তরটিকে অশ্বমণ্ডল বলে। অশ্বমণ্ডলের উপরের অংশ ভূত্বক নামে পরিচিত। সবচেয়ে তোমরা ছবির দিকে দেখো, শিক্ষার্থীবৃন্দ, এই ছবিতে আমরা যে আড়াআড়ি যে চিত্রটা তৈরি করেছি তার উপরে যে অংশ আমাদের ভূত্বক। কেমন? তাহলে আমরা ভূত্বককে আমরা অশ্বমণ্ডল বলি, বা ভূত্বক যেটাই বলি। ভূপৃষ্ঠের শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় সেটি হলো আমাদের মূলত ভূত্বক। তো যদি বলা হয় যে ভূত্বকের সংজ্ঞা দাও, তাহলে বলবে তোমরা যে শিলার যে কঠিন বহিরাবরণ সেটা হলো আমাদের ভূত্বক। অভ্যন্তরের স্তরের তুলনা ভূত্বকের পুরুত্ব অনেকটা কিন্তু কম। এটা কিন্তু অনেক স্তরটা কম, ছোট, গড়ে 20 কিলোমিটার। এটা মনে স্মরণ রাখবে ভালো মতে। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে 35 কিলোমিটার এবং সমুদ্র তলদেশে গড়ে 5 কিলোমিটার পুরু। তাহলে মহাদেশীয় তলদেশে, যেখানে আমাদের এই যে আমরা এশিয়া মহাদেশে পাশ করি, এশিয়া ইউরোপ মহাদেশীয় যেটা, এটা একটু পুরুত্ব বেশি, এটা 35 কিলোমিটার গড়। আর তোমার মহাসাগরীয় যেখানে, সেটা গড়ে মাত্র সমুদ্র তলদেশে এটা 5 কিলোমিটার। মহাদেশীয় ভূত্বকের এই স্তরকে সিয়াল বলে। মূলত এই সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত বলে এটাকে সিয়াল বলে। সিয়াল স্তরের তুলনায় ভারী এবং এর প্রধান খনিজ উপাদানের সিলিকন এবং ম্যাগনেসিয়াম, যা আমরা সীমা বলে দেখে থাকি। অনুমান করা হয় যে এই বেসল স্তরে সারা পৃথিবী জুড়ে বহিরাবরণ ও গভীর সমুদ্র তলদেশে বিদ্যমান। এই স্তরটাই একেবারে বহিরাবরণ থেকে বেসল স্তরটা সমুদ্র তলদেশ পর্যন্ত এটা বিস্তৃত হয়েছে। ভূত্বকের উপরের ভাগেই বাহ্যিক অবয়বগুলো দেখা যায়, যেমন পর্বত, যার উপরস্তর আমরা দেখতে পাই। যেমন আমাদের এই ছবিটা দিয়ে দেখো, সেখানে এই যে পর্বত, হিমালয় পর্বত, আন্দিজ পর্বত, এই যে মালভূমি, সমভূমি, এগুলো আমরা দেখতে পাই। ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। যত আমরা নিচের দিকে যাব ভূত্বকের, তত 30 ডিগ্রি করে সেলসিয়াস করে তাপমাত্রা বাড়তে থাকবে। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা যে পৃষ্ঠের উপরে আছি এটা শীতল ঘনীভূত হয় শত শত বছর ধরে আমাদের বাসের উপযোগী হয়েছে। কিন্তু আমাদের ভূত্বকের নিচের অংশে একেবারে উত্তপ্ত এবং প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এবার আছে আমরা গুরুমণ্ডল। এই যে আমরা যে গুরুমণ্ডল, এটা পুরো তোমরা দেখো গুরুমণ্ডল, এটা 2885 কিলোমিটার। ভূত্বকের নিচে যে স্তরটা 2885 কিলোমিটার পর্যন্ত গুরুমণ্ডলকে, এটা যে মণ্ডলটা সেটা হলো গুরুমণ্ডল। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। যদি বলা হয় যে এটা গুরুমণ্ডল কি জিনিস আছে, সেখানে বলবো যে তোমরা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এই অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন, অন্যান্য খনিজ পদার্থগুলো আছে। গুরুমণ্ডল দুই ভাগে, একটা উর্ধ্ব গুরুমণ্ডল, একটা হচ্ছে সেটার তোমার 700 কিলোমিটার, তোমার উর্ধ্ব গুরুমণ্ডল 700 কিলোমিটার, এবং আরেকটা আছে তোমাদের এইটা মূলত লোহা, ম্যাগনেসিয়াম দ্বারা খনিজ দ্বারা গঠিত। আর একটা আছে নিম্ন গুরুমণ্ডল, সেটা প্রধানত আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত। তাহলে এখন তোমরা বুঝতে পারছো যে গুরুমণ্ডল পুরুত্ব কত। এটার দুটো ভাগে আছে, একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, তার ব্যক্তিগত 700 কিলোমিটার, সেখানে কি কি জিনিস আছে, লোহা, ম্যাগনেসিয়াম এগুলো দিয়ে গঠিত। আর নিম্ন গুরুমণ্ডল যেটা, সেটা আছে আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড সমৃদ্ধ এই অংশটুকু এই গুরুমণ্ডলের মধ্যে আছে। এবং সেটার ব্যাপ্তি তোমাদেরকে বলে দিয়েছেন 2885 কিলোমিটার পর্যন্ত বিশাল অঞ্চল জুড়ে অংশটি গঠিত। এরপর আসলে একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের কেন্দ্রমণ্ডল। শুরুতে বলেছি যে এই যে স্তরগুলো তৈরি হওয়ার সময় যে ভারী পদার্থগুলা ক্রমান্বয়ে নিচের দিকে চলে গেছে, আর অপেক্ষাকৃত হালকা করে উপর দিকে যে এবার স্তর তৈরি হয়েছে। তো বোঝা গেছে আমরা এই যে কেন্দ্রমণ্ডলটা, এটা মূলত অনেকটা কি ভারী পদার্থ দ্বারা গঠিত। গুরুমণ্ডল ঠিক পরেই রয়েছে কিন্তু কেন্দ্রমণ্ডল। এই যে দেখো, ওরা ছবির দিকে দেখো, যে গুরুমণ্ডল পরে কিন্তু ধারাবাহিকভাবে প্রথম আমরা বলেছি যে তোমাদের অশ্বমণ্ডল, তারপরে গুরুমণ্ডল, এরপরে তার ব্যক্তিগত। এখানে গুরুমণ্ডলটা তোমরা দেখো, গুরুমণ্ডলের নিচে থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এটা বিস্তৃত। তাহলে দেখো, গুরুমণ্ডল এখান থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই জায়গাটাও কিন্তু এই যে গুরুমণ্ডলের নিচ থেকে শুরু হয়েছে, সেটা দেয় তোমার পৃথিবীর কেন্দ্রে যেটা শেষ হয়েছে। এই স্তর প্রায় 3486, এই যে 3486 কিলোমিটার পুরো। ভূকম্পন তরঙ্গের সাহায্যে জানা গেছে যে কেন্দ্রমণ্ডলে একটি তরল বহিরাবরণ আছে,
যা প্রায় 2270 কিলোমিটার পুরু এবং কঠিন অন্তভাগ আছে যা 1216 কিলোমিটার পুরু। বিজ্ঞানীগণ বিশ্বাস করেন যে কেন্দ্রমণ্ডলের উপাদানগুলোর মধ্যে লোহা, নিকেল, ফারদ, সীসা এই উপাদানগুলো সেখানে রয়েছে। তবে প্রধান উপাদান হলো নিকেল এবং লোহা। তাই তোমরা কেন্দ্রমণ্ডল সম্বন্ধে জানলে, তাহলে এর মধ্যে আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের এই পৃথিবীর গঠন, আভ্যন্তরীণ গঠনে সেটা 3টা ভাগে ভাগ করেছে: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। তাদের ব্যাপ্তি কি, তারা কি দিয়ে গঠিত ইত্যাদি আমরা পড়েছি। এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হলো আভ্যন্তরীণ গঠন, যে সেখানে কী কী উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা পড়বো। সেটা হলো শিলা ও খনিজ। শিলা ও খনিজ। শিলা ও খনিজ এগুলো আমাদের আভ্যন্তরীণ গঠন উপাদান। আমি তোমাদের এই পাঠদানের শুরুতে বলেছিলাম ভূত্বক যে উপাদানগুলো দিয়ে গঠিত সেটা সাধারণ নাম হচ্ছে শিলা। তো এই ভূত্বকটাই কিন্তু শিলা দ্বারা গঠিত। যে আবরণ উপর আমরা থাকি, কঠিন আবরণ, শিলা বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত। লক্ষ্য করো, তাহলে আমরা শিলা এবং খনিজের মধ্যে পার্থক্যটা বের করতে পারবো। সেটা হলো শিলা বিভিন্ন খনিজ দ্বারা, বিভিন্ন খনিজের মিশ্রণে এটা কিন্তু তৈরি হয়েছে। জানা যাক খনিজ বলতে আমরা কি বোঝাই, শিলা ও খনিজের পার্থক্য কি, এই দুটো জিনিস আমাদের জানা খুবই প্রয়োজন। সেটা হলে কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যোগ গঠন করে তাই হলো খনিজ। তাহলে বোঝা গেছে আমরা খনিজটা জানলে আমরা শিলা জানতে পারবো। তাহলে আবার বলি আমি, কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে সেটা হলো খনিজ। খনিজ হলো একটি প্রাকৃতিক অযৌগ পদার্থ যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে। আর শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ। তাহলে তোমরা খনিজ বুঝতে পারছো, তাহলে শিলা হলো এই খনিজগুলোরই মিশ্রণ হলো কি শিলা। খনিজ 2 বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত হলেও কিছু কিছু খনিজ একটি মাত্র মৌল দ্বারা গঠিত, যেমন হীরা, সোনা, তামা, রূপা, ফারদ, গন্ধক ইত্যাদি। এটা ব্যতিক্রমী। শিলা গঠনকারী প্রতিটি খনিজের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। যদিও বেশিরভাগ শিলাই একাধিক খনিজ দ্বারা গঠিত, সেক্ষেত্রে খনিজ এবং শিলা একই পদার্থ। তাহলে বোঝা গেছে আমরা আসলে যেহেতু খনিজ দ্বারা শিলা গঠিত, তো খনিজ এবং শিলা কিন্তু আসলে একই পদার্থ। উদাহরণ হলো ফারণিক শিলা, চুনাপাথর ইত্যাদি। এটি ক্যালসাইট নামের একটি খনিজ শিলা হিসাবে এটি চুনাপাথর নামে পরিচিত। এখন আমরা শিলা ও খনিজের মধ্যে পার্থক্যটা করে নিই। তাহলে আমরা এটি কিন্তু বুঝে গেছি শিলা এবং খনিজের মধ্যে কিছুটা মৌলিক পার্থক্য রয়ে গেছে, কারণ খনিজগুলো দ্বারা শিলা গঠিত। তো আমরা খনিজ এক বা একাধিক মৌলিক পদার্থ সমন্বয়ে গঠিত, আর শিলা এক বা একাধিক খনিজ পদার্থ সমন্বয়ে গঠিত। এটাই কেমন খনিজ সমসত্ব অযৌগ পদার্থ, শিলা অসমসত্ব পদার্থ। খনিজ কঠিন ও স্ফটিকাকার হয়, কিছু কিছু শিলা কঠিন হলেও স্ফটিকাকার হয় না। এগুলো হলো পার্থক্য, মৌলিক পার্থক্যগুলো মনে রাখবা তোমরা। খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, শিলার কোনো রাসায়নিক সংকেত নেই। ওরা তো মৌলিক পদার্থের জন্য ওদের। খনিজের ধর্ম এবং গঠনকারী মূলের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপরদিকে শিলার ধর্ম এবং গঠনকারী খনিজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে তোমাদেরকে আমরা একটা চক দেখাচ্ছি, তুমি চক দিয়ে নিম্নে তুমি খনিজ এবং শিলার মধ্যে এভাবে পাঁচটা করে খনিজ এবং শিলার মধ্যে পার্থক্য তোমরা খুঁজে বের করবা বইয়ের সহযোগিতায়। তো যা হোক, আমরা ইতিমধ্যে জেনে গেছি কী কী আমরা পড়েছি। প্রথম আমরা পড়েছি পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, সেটা পড়েছি। পৃথিবীর বাহ্যিক গঠন সেটা পড়েছি। আভ্যন্তরীণ গঠনকে আমরা কীভাবে কটা ভাগে ভাগ করেছি নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেই অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তাদের ব্যাপ্তি কী, তারা কী কী উপাদান দিয়ে গঠিত। তারপরে পড়েছি তোমাদের পৃথিবীর আভ্যন্তরীণ গঠন উপাদানগুলো, শিলা এবং খনিজ, এবং শিলা এবং খনিজের মধ্যে মৌলিক পার্থক্যগুলি তোমরা একটু সেটা জেনেছি। পৃথিবীর এই জিনিসগুলো আমাদের জানা অতি প্রয়োজন, এবং এটা তোমাদের অ্যাসাইনমেন্টের অন্তর্গত সিলেবাসের মধ্যে আছে। তোমরা ভালো মতো প্রস্তুতি নেবে, তাহলে অ্যাসাইনমেন্টটা সুষ্ঠুভাবে তোমরা নিতে পারবে। তাহলে এই অধ্যায়টি ভালো মতো তোমরা আবার পড়ে নেবা। কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে আবার জানাবা, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেবো। আজ আর নয়, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং ভালো মতো পড়াশোনা করো, এবং অ্যাসাইনমেন্টগুলো যে ভূগোলের অধ্যায়ের অ্যাসাইনমেন্টগুলো যেন সুন্দর মতো তোমরা সম্পন্ন করতে পারো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। বাই বাই।